ব্যাংককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠক, সীমান্ত হত্যা, তিস্তা ইস্যু সহ শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে আলোচনা। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। স্বৈরাচার পতনের পর 6 মাসে 750 কোটি টাকার বেশি জব্দ, সম্পত্তি ফ্রিজ 9.5 কোটি টাকার উপর। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেড়েছে মামলা জট, চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা, ব্যবস্থাপনাকে দুষছেন আইনজ্ঞরা। ম্যানেজমেন্টগুলোকে কিছুটা চেঞ্জ করতে হবে এবং পাবলিক প্রসিকিউশন যে সার্ভিস, সেই পাবলিক প্রসিকিউশন সার্ভিসের যে কাজের ধরন, সেখানে স্পিড আপ করা ছাড়া বিকল্প নেই। ঈদের ছুটিতে কমেছে ঢাকার বায়ু দূষণ, নির্মাণ বিধি মানা, ইট ভাটা বন্ধ আর যানবাহন যৌক্তিক পর্যায়ে আনার পরামর্শ। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ, বিনোদন কেন্দ্রগুলোতে এখনো ভিড়, পাহাড় সমুদ্রে ভ্রমণ প্রেমীদের ঢল। এবং ট্রাম্পের নতুন শুল্কের ঘোষণায় টালমাটাল বৈশ্বিক অর্থনীতি, রাতারাতি প্রভাব পড়েছে বিশ্ব বাজারে, শেয়ার বাজারে ধস। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি শারমিন নাজরী। এবারে থাকছে বিস্তারিত। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, সীমান্ত হত্যা, তিস্তা পানি বন্টন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ব্যাংককের শাংলিরা হোটেলে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে আজ স্থানীয় সময় মধ্যাহ্নের পর প্রতিবেশী দেশের 2 শীর্ষ নেতা বৈঠকে বসেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যত বিষয় ছিল সবগুলো বিষয় প্রধান উপদেষ্টা উত্থাপন করেছেন। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের 2 দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা, আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনে বক্তব্যকালে তিনি এই কথা বলেন। জনগণের স্বার্থে দায়িত্ব গ্রহণ করেছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, জনগণকে আশ্বস্ত করা হয়েছে যে প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ হলে অর্পিত দায়িত্ব অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, সাধারণ জনগণ একটি নৃশংস স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। বাংলাদেশের জনগণ তার ইতিহাসে এক নবজাগরণ প্রত্যক্ষ করেছে। সংস্কার প্রসঙ্গে সরকার প্রধান বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি পুনঃপ্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ ও সুদৃঢ় প্রসারী সংস্কার গ্রহণে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে থাই বিশিষ্টজনদের সঙ্গে সকালের নাস্তায় অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে আসিয়ানের সদস্যপদ অর্জনে তাদের সহযোগিতা চান তিনি। স্বৈরাচার পতনের পর গত 6 মাসে দেশের ভেতর পাওয়া 765 কোটি 75 লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন, আর সম্পত্তি ফ্রিজ করা হয়েছে 9,544 কোটি 50 লাখ টাকার বেশি। জব্দ করা সম্পদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ হাসিনার আশীর্বাদ পুষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সমূহ। ফজলে আদিত্যের রিপোর্টে বিস্তারিত।
গত 15.5 বছর স্বৈরাচার আমলে ব্যাপক দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার ও ঋণ কেলেঙ্কারির তথ্য একের পর এক বেরিয়ে আসতে থাকে, যার মধ্যে অন্যতম শেখ পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের অবৈধ সম্পদ ও অস্বাভাবিক ব্যাংক হিসাবের তথ্য। এমন বিষয়ে তদন্তে নামে দুদক আর্থিক অনিয়মের জড়িত ব্যক্তিদের ব্যাংক হিসাব তলব ও জব্দ করেছে সংস্থাটি। দুদকের তথ্য বলছে 55টি কোর্ট আদেশে জব্দকৃত 765 কোটি 75 লাখ টাকার দেশীয় সম্পদের মধ্যে রয়েছে 191.80 একর জমি, 28টি বাড়ি, 38টি ফ্ল্যাট, গাড়িসহ কোম্পানি ও বাণিজ্যিক সংগঠন। 54টি কোর্ট আদেশে অবরুদ্ধ করা হয়েছে 1030টি ব্যাংক হিসাব, 9টি সঞ্চয়পত্র, 473 কোটি 95 লাখের বেশি শেয়ারের অর্থ, ডলার, ইউরো, নগদ অর্থসহ মোট 9544 কোটি 50 লাখ টাকার সম্পদ। দেশের পাশাপাশি বিদেশে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পায় দুদক। এখন পর্যন্ত বিদেশে 23টি কোম্পানি, 582টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক, যার মূল্য 120 কোটি 44 লাখ টাকার বেশি। আর জব্দ করা বিদেশি ডলার, ইউরোর আর্থিক মূল্য 45 কোটি 16 লাখ 41,429 টাকা। দুদক মহাপরিচালক আক্তার হোসেন দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে জানান, দুদকে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী দেশের জব্দকৃত সম্পদগুলো রাখা হয়েছে। 55টি কোর্ট আদেশের মাধ্যমে কুকৃত সম্পদের পরিমাণ দেশে হচ্ছে 765 কোটি টাকারও বেশি এবং অস্থাবর 55টি কোর্ট আদেশের মাধ্যমে অবরুদ্ধকৃত সম্পদের পরিমাণ হচ্ছে 9,544 কোটি টাকারও বেশি। আর বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়ে সেই সকল অবৈধ সম্পদ দেশে ফিরে আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন। যেগুলি বিদেশে আমাদের যেই সম্পদের তথ্য আমাদের কাছে রয়েছে, আমরা বিজ্ঞ আদালত থেকে প্রাপ্ত আদেশগুলো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়ে সেগুলি অবরুদ্ধ করা এবং সেগুলি দেশে ফেরত আনার বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। জব্দকৃত সম্পদসমূহ কিভাবে দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সরকারি স্বার্থে ব্যবহার করা যায় সেই বিষয়গুলো খতিয়ে দেখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর আদালতে আরও বেড়েছে মামলার জট। দেশের আদালতে 2024 সালেই মামলার সংখ্যা বেড়েছে 2,17,000। দ্রুত নিষ্পত্তি না হয় চরম ভোগান্তি পোহাচ্ছেন বিচার প্রার্থীরা। বিচার বিভাগের রাজনীতি চলমান থাকার পাশাপাশি বিচারক সংকট ও মামলা ব্যবস্থাপনাকে দায়ী করছেন আইনজ্ঞরা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। কারো কপালে ভাঁজ তো কারো কপালে চিন্তার ছাপ। ন্যায় বিচারের আশায় দিনের পর দিন এভাবেই আদালতে ঘুরছেন ভুক্তভোগীরা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও মিলছে না কোনো সুরাহা। বেশিরভাগ মামলায় শুনানির দিনক্ষণ ঠিক হলেও তদন্তের ঘাটতি কিংবা সাক্ষীর অনুপস্থিতির কারণে নষ্ট হচ্ছে সময়। এভাবেই মামলা চলছে বছরের পর বছর। এতে জমে থাকা মামলার তালিকা হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর। দেশের আদালতে একজন বিচারকের বিপরীতে মামলা জমেছে 96,444টি। ভারতে আনুমানিক 47,619 মামলার বিপরীতে একজন, পাকিস্তানে 50,000, অস্ট্রেলিয়ায় 24,300, যুক্তরাষ্ট্রে 10,000 এবং যুক্তরাজ্যে প্রতি 3,186টি মামলার বিপরীতে একজন বিচারক দায়িত্ব পালন করেন। এমন জটের পেছনে অযথা মামলা করার প্রবণতা এবং নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতাকে দায়ী করছেন আইনজ্ঞরা। এবার 5ই আগস্টের পরে হাজার হাজার মামলা হয়ে গেছে। এত মামলা তো হওয়ার কথা ছিল না। যেই ঘটনা হয়েছে ঘটনাগুলো নিয়ে মামলা। আমি এরকমও দেখেছি যে একটা ঘটনা নিয়ে 3-4টা মামলাও হয়েছে এবং একটা মামলায় 600-700 জন আসামি। নট দ্যাট, অ্যাকচুয়াল যারা কালপ্রিট, যারা ঘটনা করেছে, যদি পুলিশের গুলিতে মারা যায় পুলিশ আসামি হবে, যদি কোনো পাবলিকের গুলিতে মারা যায় সে আসামি হবে। কিন্তু সেখানে দেখা গেছে যে না, এক ঘটনা নিয়েই 3-4টা কেস হয়েছে। তো এটা ঠিক না। এগুলো তো মামলা জটের কারণ। এই জট কমাতে পর্যাপ্ত বিচারক নিয়োগ ও মামলা ব্যবস্থাপনার ঠেলে সাজানোর পরামর্শ দেন আইনজীবীরা। ম্যানেজমেন্টগুলোকে কিছুটা চেঞ্জ করতে হবে এবং মামলা পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত পুরনো পদ্ধতি আমরা অনুসরণ করছি, যে দীর্ঘসূত্রিতা আছে, পিপিদের
যে পাবলিক প্রসিকিউশন যে সার্ভিস, সেই পাবলিক প্রসিকিউশন সার্ভিসের যে কাজের ধরন সেখানে স্পিড আপ করা ছাড়া বিকল্প নেই। তদন্তের পর্যায়ে, বিচারের পর্যায়ে প্রসেসগুলোকে একটু কাট অফ করা, একটু বাধ্যতামূলক জায়গায় নিয়ে আসা, শেষ করতে হবে এবং সেটা তাদের সার্ভিস রেকর্ডের মধ্যে নিয়ে আসা বিচারকদের হচ্ছে কে কতটা মামলা নিষ্পত্তি করতে পারছে, সেই নিষ্পত্তিটা আবার যেন প্রতিযোগিতামূলক নিষ্পত্তি না হয়। ন্যায় বিচারের কথাটা তো এখানে মাথায় রাখতে হবে। দেশের বিচারিক আদালতে 2024 সালে বিচারাধীন মামলার সংখ্যা 2,17,000। এর মধ্যে জুলাই অভ্যুত্থানের পরই যোগ হয়েছে 1,35,000। সব মিলিয়ে সব আদালতে জমে থাকা মামলার সংখ্যা 45,16,600 ছাড়িয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। প্রায় প্রতিদিনই বায়ু দূষণে বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় রাজধানী ঢাকার নাম থাকলেও কিছুটা ব্যতিক্রম থাকে ঈদের ছুটিতে। এই ছুটিকে কেন্দ্র করে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের গবেষণা বলছে ঢাকায় বায়ু দূষণের পরিমাণ কমেছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থান থেকে সরে গিয়ে এখন সপ্তম অবস্থানে নিয়েছে বায়ু দূষণ। বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় দূষণ কমাতে হলে যানবাহনের পরিমাণ কমিয়ে যৌক্তিক সংখ্যায় নিয়ে আসতে হবে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। রাজধানী ঢাকা এখন ছুটিতে আছে, ঈদের ছুটিতে, তাই তার চিরচেনা যানজট আর নেই। ঘনবসতিতে জরাজীর্ণ এই শহর এখন দূষণ নামক আততায়ীর হাত থেকে মুক্তি পেয়ে মেতেছে প্রকৃতির সঙ্গে খোশ গল্পে। চিরচেনা পথগুলো এখন মুলতবি রেখেছে গাড়ির হর্ন আর জ্যামের তর্কাতর্কি। নিরাপদ করে তুলেছে বাবা মায়ের সাথে শিশুদের বেড়ানোর গল্পটাও। পলিউশন অনেক কম। আগে তো দেখতাম যে বাংলাদেশ বিশ্বে 1 নাম্বার ছিল পলিউশন, এখন অনেক কম। এরকম হলে ভালোই লাগে আর কি। সবসময় বাচ্চাদের মুখে মাস্ক দিয়ে বাচ্চাদেরও কষ্ট হয়, তা আমাদেরও কষ্ট হয়। তো এইরকম হলে আল্লাহর রহমতে অনেক ভালো হবে। রাস্তা যে বানায়, যে কাজগুলো এত দীর্ঘমেয়াদী হয়, এগুলো আরও আসলে মানে স্বল্পমেয়াদী দ্রুত রাস্তার কাজগুলো ঠিক করা উচিত। গবেষণা বলছে ঈদের ছুটির কারণে 26 মার্চ থেকে বায়ু দূষণের পরিমাণ কমতে শুরু করেছে। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের ঈদ কেন্দ্রিক গবেষণায় উঠে আসছে 26 মার্চ বায়ুমান সূচক ছিল AQI 200, আর তা কমতে কমতে গেল 2রা এপ্রিল এসে দাঁড়িয়েছে AQI 144-এ, যা গেল কয়েক বছর যাবত প্রায় প্রতিদিনই বিশ্বে বায়ু দূষণের শীর্ষে থাকা ঢাকায় স্থান করে নেয় সপ্তমে। গবেষণার তথ্য যাচাই করতে দেশ টিভির টিম বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের এক গবেষকের সাথে বায়ুমান পরীক্ষা করে। পরীক্ষায় মঙ্গলবারের বায়ুমান ধরা পড়ে 150, যা সংবেদনশীল মানুষের জন্য ক্ষতিকর, তবে সাধারণের জন্য তেমন ক্ষতির কারণ নেই। আমাদের AQI এখন বর্তমানে বায়ুমান আমরা দেখছি যে মধ্যম থেকে কম অস্বাস্থ্যকর, বা এটি কখনো কখনো সেন্সিটিভ গ্রুপের জন্য এই বায়ুমানটি মোটামুটি বলা যায় যে সতর্কতামূলক থাকে। তারা মাস্ক ব্যবহার করলে হবে যাদের অ্যাজমা বা শ্বাসকষ্ট সমস্যা আছে তারা। এছাড়া সাধারণ লোকদের জন্য মোটামুটি ভালো বায়ুমান বলা যেতে পারে। ঢাকার এই চিত্র পাল্টে যাবে ঈদের ছুটি শেষ হলেই। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন যানবাহনের সংখ্যা কমিয়ে যৌক্তিক সংখ্যায় নিয়ে আসতে হবে, আর নির্মাণ বিধি মেনে করতে হবে নির্মাণ কাজ। যানবাহনের সংখ্যা কমলে বায়ু দূষণ কমে। এখন আমরা তো একদম যানবাহন শূন্য ঢাকা শহর করতে পারবো না, কিন্তু এটিকে এমন একটি সংখ্যায় যৌক্তিকভাবে নিয়ে আসা যাতে যানজটের অ্যাভয়েড করা যায়, তাহলে বায়ু দূষণ কমবে। সেই সাথে ইট ভাটায় ইট পোড়ানো বন্ধ করে ব্লক ইট ব্যবহার করার আহ্বান জানান বিশেষজ্ঞরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন অনেকেই। এর মধ্যেই ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করেছে সড়ক, রেল ও নৌপথে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বাস স্ট্যান্ডগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। বিভিন্ন জায়গায় বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অনেক জায়গায় কাঙ্ক্ষিত টিকিট দিতে পারছে না পরিবহনগুলো। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। শেষ হলো ঈদুল ফিতর। প্রিয়জনদের সঙ্গে ঈদ শেষে এবার কর্মস্থলে ফেরার পালা। এরই মধ্যে ব্যস্ততা শুরু হয়েছে সড়ক ও নৌপথে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে ঈদ যাত্রায় প্রতিদিন চলাচল করছে প্রায় 50,000 যানবাহন। নেই কোনো যানজট, বাসস্ট্যান্ডগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। আসছিলাম, যানজট ছিল না তেমন একটা, কিন্তু যাওয়ার সময় ভাড়াটা একটু বেশি নিচ্ছে। যানজটের পরিস্থিতিতে একটু বেশি আসার তুলনায়
একটু বেশি। শরীয়তপুর বাস টার্মিনাল থেকে ঢাকা রুটের যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন। সাধারণ সময়ে ভাড়া 250 টাকা হলেও এখন আদায় করা হচ্ছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। ঢাকা থেকে আমাদের শরীয়তপুর সদর পর্যন্ত যে জায়গাটুকু, এই জায়গাটুকু সর্বোচ্চ ভাড়া হয় 220 টাকা বা 200 টাকা 180 টাকা। আজকে 400 টাকা ভাড়া নিতেছে। আসার সময় আমাদের কঠিন বিড়ম্বনার শিকার হইতে হয়েছিল, এখন যাওয়ার সময়ও কি আর করা, যাইতে তো হবে না। কালকে অফিস খুলবে, আজকে শুক্রবার না। স্বাভাবিক বাজারের থেকে ঈদের সময় বিভিন্ন জায়গায় রোড খরচ বেশি, স্টাফ এবং বিভিন্ন কাউন্টারে সুপারভাইজার সকলের ঈদ বোনাস দেওয়া লাগে, বিভিন্ন খাতে খরচ হয়, এই কারণে ঈদের সময় একটু বাড়তি ভাড়া থাকে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীরা জানান, ঢাকা রুটের ভাড়া স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি নেওয়া হচ্ছে। এদিকে বরিশাল রুটের যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট ভাড়া থাকলেও ঈদকে কেন্দ্র করে পরিবহনগুলো কাঙ্ক্ষিত টিকিট দিতে পারছে না। সকাল থেকে বসে আছি, টিকিট পাইতেছি না। কালকে আসছিলাম, কালকে এসে ফিরে গেছি, বলছে 9টা-10টার দিকে আসলে পাবো, কিন্তু 9টা-10টার দিকে আসার পরও পাইতেছি না। এখন লঞ্চে পাবো কিনা তাও সন্দেহ, ঢাকা যেতে পারবো কিনা তাও সেটা বুঝতে পারতেছি না। লঞ্চগুলোতেও বাড়তে শুরু করেছে যাত্রীদের চিরচেনা ভিড়। ঈদকে কেন্দ্র করে যাত্রী পরিবহনে বরিশাল ঢাকা রুটে প্রতিদিন 8 থেকে 10টি লঞ্চ চলাচল করছে, আর সড়ক পথে 25 থেকে 30টি পরিবহনের বাস চলাচল করছে প্রায় 8 শতাধিক। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। ব্যস্ততা বেড়েছে সড়ক ও নৌপথে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ ও শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ ও সাইফুল ইসলাম আকাশ। প্রথমেই যাচ্ছি সিরাজগঞ্জের শুভর কাছে। শুভ, যাত্রীদের চাপ কেমন দেখছেন জানাবেন। সিরাজগঞ্জের মহাসড়কে কিন্তু যাত্রীদের চাপ বাড়ছে। ঈদের যে ফিরতি যাত্রা, সেই কর্মস্থলে ফিরতে যাত্রায় মহাসড়কে যানবাহনের চাপও বাড়ছে যাত্রীদের চাপ। তবে এবার কিন্তু সিরাজগঞ্জের মহাসড়কে কোনো ভোগান্তি নেই। ভোগান্তি না থাকলেও অভিযোগ রয়েছে পরিবহন থেকে বাড়তি ভাড়া আদায়ের। অনেকে কিন্তু অভিযোগ করছেন যে তারা এই একই জায়গাতে একই দূরত্বে যে ভাড়াতে কর্মস্থল থেকে ফিরেছেন, কর্মস্থল থেকে এসেছেন, কিন্তু এখন কর্মস্থলে ফেরার পথে কিন্তু সেই ভাড়াটাই বেশি নেওয়া হচ্ছে। তবে আমরা আছি এই মুহূর্তে যমুনা সেতু পশ্চিমের পদ্মার এলাকায়। এইখানে যে গাড়ির চাপগুলো দেখছেন, এটা কিন্তু যে দূরপাল্লার গাড়িগুলো এখান থেকে লোকালে যাত্রী তুলছে সেই গাড়িগুলো। তাছাড়া কিন্তু এখানে ফ্লাইওভার দিয়ে কিন্তু গাড়িগুলো পারাপার হয়ে যাচ্ছে। এমনই একজনের সঙ্গে আমরা একটু কথা বলবো যাত্রীর সঙ্গে, তারা কিন্তু অভিযোগ করছেন যে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। আমরা একটু জানতে চাইবো কেমন ভাড়া আদায় করা হচ্ছে আপনাদের কাছে। যে আমার থেকে ভাড়া আদায় চাইছে 600 টাকা ভাড়া চাইছে, আসলে আমি 600 টাকা দিয়ে যাব না। আমাকে এরকম আমি যেটা ভাবতেছি যে আমাদেরকে জিম্মি করা হচ্ছে, আসলে এটা আমার বুঝে আমি এখানে একটু রেস্টে আছি, যে আমি দেখি একটু যাচাই বাছাই করে দেখি আসলে ভাড়াটা কত। আমি অনেক গাড়িওয়ালাকে জিগাইলাম, ওনারা 500 কমে যাবে না। আসলে আমার কাছে আছে 400 টাকা, আমি 500 টাকা কেমনে দিব? আমার ফ্যামিলি সহ নিয়ে বাচ্চা কাচ্চার আমার দুর্ঘটনাও ঘটতে পারে, আমি কেমনে যাব? সেই আশা করে আমি আল্লাহ তাআলার রহমতে আমি এখানে একটু স্থায়ী নিচ্ছি যে আমি এখান থেকে যাব না। এখানে আমি দেখছি অনেকগুলো খেয়াল করে আমি প্রশাসন কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। এটা কি আমাদের নিরাপত্তা দেওয়ার মতন কোনো কিছু আমি দেখছি না। আপনি ডাক্তার ইউনূস সাহেবের কাছে চাই যে আমাদের নিরাপত্তা দেওয়ার মতো একটা সৃষ্টি করেন। ধন্যবাদ। উনি যেমনটা বলছিলেন আসলে যে বেশি বাড়তি ভাড়া আদায়ের, এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম গণপরিবহন এবং জেলা প্রশাসনের সঙ্গে। তারা কিন্তু সিরাজগঞ্জ শহরে ইতিমধ্যে এটা ভ্রাম্যমাণ পরিচালনা করছেন, এবং এই মহাসড়কে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা রয়েছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন শরীয়তপুর থেকে সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, আপনি একটু জানাবেন যে ঈদ পরবর্তী কর্মস্থলে ফিরতি আপনার শরীয়তপুরে কি পরিস্থিতি বিরাজ করছে? শুভ, আপনি যেমনটি বলছেন, প্রিয়জনের সাথে ঈদ শেষ করে কিন্তু ইতিমধ্যেই কর্মস্থলে ফেরা শুরু করছে শরীয়তপুর থেকে বিভিন্ন যাত্রীরা। তারা কিন্তু নিজেদের ব্যক্তিগত যানবাহন সহ বাসে করে কিন্তু তারা শরীয়তপুর থেকে ঢাকা সহ অন্যান্য জেলার কর্মস্থলে যাচ্ছেন। এক্ষেত্রে কিন্তু যাত্রীরা বেশ কিছু অভিযোগ করছেন। তার মধ্যে প্রতিনিয়ত যে অভিযোগটি আমরা দেখতে পারি, ঈদের সময় করে কিন্তু বাসের ভাড়াটি বেশি নেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু শরীয়তপুরে প্রতিদিন 250 টাকার যে ভাড়াটি, সেই ভাড়াটি
নেওয়া হচ্ছে 400 টাকা করে। এ কারণে কিন্তু যাত্রীরা যারা রয়েছে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি শরীয়তপুরের যে দুটি সেতু রয়েছে, কোটাপাড়া সেতু এবং কাজিরহাট যে সেতু, সেই সেতু দুটো সরু হওয়ার কারণে কিন্তু যাত্রীদের যাতায়াতে অনেকটা কষ্ট হচ্ছে। এবং এই বিষয়টি যখন যাত্রীদের ভাড়া বেশির বিষয়টি যখন আমরা বাস মালিক সমিতির সভাপতির সাথে কথা বলি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, ঢাকা থেকে শরীয়তপুরে আসার পথে যাত্রীর কম থাকে এবং একমুখী যাত্রী থাকার কারণে কিন্তু তাদের এই ভাড়াটি বেশি দিতে হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের জন্য ঈদের যে বোনাস সেটি দেওয়ার জন্য কিন্তু এ সময় ভাড়াটি বেশি নেওয়া হয়ে থাকে। তবে এক্ষেত্রে কিন্তু যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু একটি কথা বলছেন যে প্রশাসনের নজরদারি আরেকটু বাড়ানো উচিত বলে আমাদেরকে জানিয়েছে। তবে এক্ষেত্রে আমরা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো নজরদারি দেখতে পাইনি। তবে আমরা যেটি জানতে পেরেছি, শরীয়তপুর জেলা পুলিশ সুপার যিনি রয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম, তিনি যেটি জানিয়েছেন বিকেল থেকে রাত পর্যন্ত তাদের কিন্তু এই নিরাপত্তাটা আরো বেশি জোরদার করা হবে, যাতে এই যাত্রীদের কোনো ভোগান্তি না হয়, ডাকাতি এবং চুরি ছিনতাইয়ের ঘটনা যাতে না ঘটে। এবং এই বিষয়ে যখন আমরা শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তার সাথে কথা বলেছি, ইয়াসমিন, তিনি আমাদেরকে যেটি জানিয়েছে যে শরীয়তপুরে ঈদের যাত্রীদের যাত্রা যেন নির্বিঘ্নে যেতে পারে, এ কারণে কিন্তু তারা সর্বদাই এই মাঠে রয়েছে এবং তারা কিন্তু মনিটরিং করছে। এবং ইতিমধ্যেই কিন্তু তিনি বলছেন যে 13টি মামলা এবং 50,000 টাকা জরিমানা করেছেন তিনি। এই ছিল শরীয়তপুরের ঈদ যাত্রা থেকে সর্বশেষ তথ্য। ন্যান্সি। আকাশ, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে শুভ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে সিরাজগঞ্জ এবং শরীয়তপুর থেকে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। সবার আগে বাংলাদেশ কনসার্টে দলগত বিবেচনায় নয়, সব ধরনের শিল্পীদের সুযোগ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন সবার আগে বাংলাদেশের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু। সকালে মানিক মিয়া এভিনিউ কনসার্টের স্থান পরিদর্শন শেষে এইসব কথা বলেন তিনি। এই সময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ভারত ও আর বর্তমানে পাকিস্তানি শিল্পীদের সুযোগ দিয়েছে, কিন্তু দেশীয় শিল্পীদের কোনো সুযোগ দেয়নি। তাই তরুণ প্রজন্মকে দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতেই এই আয়োজন বলে জানান তিনি। এছাড়া কনসার্টের নিরাপত্তাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউতে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে বলেও জানান সুলতান সালাউদ্দিন টুকু। এবার একযোগে 4টি বিভাগে এই কনসার্ট আয়োজন হচ্ছে। দেখছেন সংবাদ দুপুর। ঈদের পঞ্চম দিনেও জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকাল 9টায় মূল ফটক খোলার পর থেকেই দর্শনার্থীদের আনাগোনায় পূর্ণ পুরো চিড়িয়াখানায়। ঢাকা সহ আশপাশের জেলা থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন তারা। বানর, হরিণ, পাখির খাঁচার পাশাপাশি শিশুরা বাড়তি ভিড় করেন বাঘ, সিংহের খাঁচার সামনে। বিভিন্ন প্রজাতির প্রাণীর সঙ্গে পরিচিত হয়ে খুশি শিশুরা। অনেকেই আবার মৃদু কণ্ঠে ডাকেন নিজের পছন্দের প্রাণীকে। ঈদের ছুটিতে সন্তানদের বাড়তি আনন্দ যোগ করতে এখানে আসা বলে জানান অভিভাবকরা। বাচ্চাকে নিয়ে আসছি, তো ঈদের তুলনায় আজকে একটু ভিড় কমই মনে হচ্ছে। আমরা ভাবছিলাম যে অনেক ভিড় হবে, কিন্তু আশানুরূপভাবে একটু ভিড় কম আছে। এই চিড়িয়াখানাটা প্রথম দেখলাম আমরা, বাচ্চারা অনেক খুশি হয়েছে এখানে জীবজন্তু এগুলা দেখে। খুব ভালো লাগছে আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে বেশ ভালোই আনন্দ লাগছে। এ বিষয়ে আরো জানাতে চিড়িয়াখানা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। সুজন, চিড়িয়াখানায় এখন দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন। ন্যান্সি, সকাল 9টা থেকে কিন্তু গেট খোলার পর থেকে আমরা যে ভিড়টা লক্ষ্য করছি, সেই ভিড় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ছে। আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে যে চিড়িয়াখানার যে প্রাণীগুলো এবং অন্যান্য যেই পাখি সহ অন্যান্য যেই প্রাণী রয়েছে সেগুলোর সাথে কিন্তু শিশুরা পরিচিত হচ্ছে এবং অভিভাবকরা কিন্তু ঈদের যে ছুটির শেষ সময়টিতে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এই চিড়িয়াখানায় শেষ সময় ভিড় করছেন এবং এই মুহূর্তে তারা এই জলহস্তির যেই খাঁচা বা যেই এরিয়াতে আছে সেটাতে আমরা প্রচণ্ড ভিড় লক্ষ্য করছি। মূলত জলহস্তিগুলো জলের মধ্যে থাকে, এই মুহূর্তে কিন্তু উপরে খাবার দেওয়াতে কিন্তু তারা উপরে উঠেছে এবং তারা তাদের খাবার খাচ্ছে। আমরা একই সঙ্গে শিশুদের কিন্তু একটা বাড়তি উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। কয়েকজন শিশুর সঙ্গে যদি কথা বলি,
কেমন লাগছে এখানে দেখে, এই জলহস্তি দেখছো, একই সঙ্গে আর কি কি দেখছো আজকে? আজকে আমি হরিণ দেখেছি, আর বানর দেখেছি, ময়ূর দেখেছি, বাঘও দেখেছি। কেমন লাগছে? এর আগে কি কখনো সরাসরি তুমি দেখতে পেরেছো কিনা ওগুলা? হ্যাঁ, আমি পেয়েছি, আমি আরো একবার দেখেছি। যেমনটি দেখছেন, বাচ্চারা কিন্তু ঠিক যে লকারটি রয়েছে এটার সামনে কিন্তু ঝুলে তাদের সেই পছন্দের প্রাণী দেখছেন। একই সঙ্গে আমরা এর আগেও কিন্তু যে বাঘ হতে শুরু করে হাতি, সেখানেও আমরা প্রচণ্ড ভিড় দেখতে পেয়েছি। তো ন্যান্সি, এই ছিল রাজধানীর জাতীয় চিড়িয়াখানা থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় চিড়িয়াখানা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। ঈদের পঞ্চম দিনেও হাজারো পর্যটকের ভিড় দেখা গেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে। সরকারি টানা 9 দিনের ছুটি উপলক্ষে ঈদ উৎসব উদযাপন করতে বিপুল সংখ্যক পর্যটক কুয়াকাটা সমুদ্র সৈকতে এসেছেন। তারা সৈকতের বালিয়াড়িতে আনন্দে মেতে উঠেছেন, ঢেউয়ের সঙ্গে খেলায় মেতেছেন, বালু খেলায় অংশ নিচ্ছেন এবং সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে দেখছেন। অনেকেই বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। গঙ্গামতি ও লেম্বুর বন সহ সব স্পটে পর্যটকদের ভিড় বেড়েছে। ফলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিক্রি বেড়েছে। হোটেল মোটেলগুলো শতভাগ বুকিং রয়েছে। আগতদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। দর্শক, এই নিয়ে আরো জানাতে কুয়াকাটা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, পর্যটকদের নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ নেন্সি, যেমনটি বলেছিলেন, আসলে ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, যেটা আপনাকে আগেই বলেছি। আর এই ঈদের আনন্দ ভাগাভাগি করতে নেওয়ার জন্যই কিন্তু মানুষ ছুটে এসেছেন এই দীর্ঘ 18তম যে বালুকা সমুদ্র সৈকত কুয়াকাটা সেখানে। এখন যেহেতু দুপুরবেলা, এই দুপুরে সবাই গোসল করে কিন্তু তাদের রুমে যাচ্ছে এবং রুমে গিয়ে জামাকাপড় পরে যে ভ্রমণের যে স্পটগুলো, সেই স্পটগুলোতে তারা ঘুরতে যাবে। আমি যদি দেখাই তাহলে দেখবেন এখন অনেকে কিন্তু খাবারের হোটেলগুলোতে আসছেন খাবার খেতে, অনেকে কেনাকাটা করতে আসছেন এবং অনেকে কিন্তু ঘুরতে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হয়েছেন। এই ছিল পর্যটকদের যে একটি বিশাল সমাগম, সেটা নিয়ে। এছাড়া এখন অনেকে সমুদ্র সৈকতে গোসল করতেছেন, অনেকে ঝাউবন, লেম্বুর বাগান, অনেকে চর বিজয়। সাইদ, আপনাকে ধন্যবাদ। দেখছেন সংবাদ দুপুর। ট্রাম্পের নতুন শুল্কের ঘোষণায় টালমাটাল বৈশ্বিক অর্থনীতি। রাতারাতি প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। বাদ যাচ্ছে না যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবারই ওয়াল স্ট্রিটের সূচকে বড় দরপতন ঘটে, যা গেল কয়েক বছরের মধ্যে একদিনের সর্বোচ্চ ধসের রেকর্ড। ধাক্কা লেগেছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় শেয়ার বাজারেও। একে 100 বছরের মধ্যে বিশ্ব বাণিজ্যের সবচেয়ে খারাপ পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা। নাসরিন আক্তারের রিপোর্ট। বাণিজ্য যুদ্ধকে উস্কে দেয়া ট্রাম্পের শুল্কের ছোবল পড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতে। এরই মধ্যে টালমাটাল হতে শুরু করেছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় শেয়ার বাজার। বেশিরভাগ কোম্পানি পতনের মুখে। শুক্রবার জাপানের নিক্কেই 225 এর সূচক 3% কমে। এদিন অস্ট্রেলিয়ার ASX সূচক 2% ও সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস সূচক 3% কমে যায়। একে 100 বছরের ইতিহাসে বিশ্ব বাণিজ্যের সবচেয়ে খারাপ পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে শুধু এশিয়া ইউরোপই নয়, ট্রাম্পের শুল্কের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন অর্থনীতিতেও। পতন ঘটেছে যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক নাসডাক ফিউচার্সেও। সেই সঙ্গে 6 মাসের মধ্যে মার্কিন ডলার সর্বনিম্ন পর্যায়ে। ট্রাম্পের ঘোষণায় প্রভাব পড়তে শুরু করেছে স্বর্ণের দামেও। একদিনের ব্যবধানে স্বর্ণের প্রতি আউন্স $3,160 উঠে গেছে। শুধু স্বর্ণই নয়, প্রভাব পড়েছে তেলের দামেও। তবে বৃহস্পতিবার এয়ারফোর্স ওয়ানে দেওয়া সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শুল্কের সিদ্ধান্তে বাজারের পতন প্রত্যাশিত ছিল বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে দেশগুলোর অসাধারণ কোনো প্রস্তাবের বিপরীতে আলোচনার পথ উন্মুক্ত বলেও জানান তিনি। আমরা একটি ভয়াবহ অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এখানে অনেক সমস্যা। এখন আমাদের অর্থনীতিতে $1 ট্রিলিয়ন যোগ হবে। এদিকে ট্রাম্পের সিদ্ধান্তে হতাশ নিউ ইয়র্কের বাসিন্দারা।
পণ্যের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে এসে ট্রাম্প বিপরীতমুখী পথে হাঁটছেন বলে মন্তব্য তাদের। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্যাংককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠক, সীমান্ত হত্যা, তিস্তা ইস্যু সহ শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে আলোচনা। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। স্বৈরাচার পতনের পর 6 মাসে 750 কোটি টাকার বেশি জব্দ, সম্পত্তি ফ্রিজ 9,500 কোটি টাকার ওপরে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেড়েছে মামলা জট, চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা, ব্যবস্থাপনাকে দুষছেন আইনজ্ঞরা। ম্যানেজমেন্টগুলোকে কিছুটা চেঞ্জ করতে হবে এবং পাবলিক প্রসিকিউশন যে সার্ভিস, সেই পাবলিক প্রসিকিউশন সার্ভিসের যে কাজের ধরন সেখানে স্পিড আপ করা ছাড়া বিকল্প নেই। ঈদের ছুটিতে কমেছে ঢাকার বায়ু দূষণ, নির্মাণ বিধি মানা, ইট ভাটা বন্ধ আর যানবাহন যৌক্তিক পর্যায়ে আনার পরামর্শ। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ, বিনোদন কেন্দ্রগুলোতে এখনো ভিড়, পাহাড় সমুদ্রে ভ্রমণ প্রেমীদের ঢল। এবং ট্রাম্পের নতুন শুল্কের ঘোষণায় টালমাটাল বৈশ্বিক অর্থনীতি, রাতারাতি প্রভাব পড়েছে বিশ্ব বাজারে, শেয়ার বাজারে ধস। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।